এই গণ অভ্যুত্থানে আমরা সবসময় শহীদের ত্যাগের কথা বলি, কিন্তু যদি রাজনৈতিক আদর্শ বিবেচনা করি সবচেয়ে বেশি শহীদের দল তো বিএনপি। আমাদের 422 জন নেতা কর্মী এবং পরিবারের সদস্য রয়েছেন যারা শহীদ হয়েছেন। বাংলাদেশের আর কোন রাজনৈতিক দলের এর ধারে কাছে কোনো সংখ্যা নাই। শুধুমাত্র ছাত্র রাজনীতির সাথে জড়িত যারা আমাদের ছাত্র দলের 143 জন এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন। গত 16 বছরে গুম, খুন, হামলা, মামলা, গ্রেফতার, মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ক্রাইটেরিয়াতে সবচেয়ে বেশি ত্যাগ এবং সংগ্রামে ভাস্বর হয়ে এই গণ অভ্যুত্থানে বিএনপি নেতৃত্ব দিয়েছে, ঠিক যেভাবে গত 15 বছর দিয়েছিল। কিন্তু এই গণ অভ্যুত্থান কেন? এর কারণ গত 3টি নির্বাচন আমরা দেখেছি। 2014 সালে বিনা ভোটের নির্বাচন, 18 সালে নিশিরাতে নির্বাচন, 24 সালে ডামি ভোটের নির্বাচন, যার মাধ্যমে জনগণের অধিকার কেড়ে নিয়ে ধাপে ধাপে স্বৈর শাসন এবং ফ্যাসিবাদ কঠিনভাবে বাংলাদেশের মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে। আমরা এমন একটি সরকার দেখেছি যার ক্ষমতার উৎস জনগণ ছিল না, ছিল রাষ্ট্রযন্ত্র। পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুদক প্রতিটি রাষ্ট্রীয়, সাংবিধানিক এবং আইনগত সংগঠনকে, প্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে দলীয় অঙ্গ সংগঠনে পরিণত করে আওয়ামী লীগ এমনভাবে দেশটা পরিচালনা করেছে যেখানে যারা সরকারি দলের সাথে ছিল, আওয়ামী লীগের সাথে ছিল, তারা ফার্স্ট ক্লাস সিটিজেন, আর যারা আওয়ামী লীগের বিরোধী ছিল তারা সেকেন্ড বা থার্ড ক্লাস সিটিজেন। যারা বিরোধী রাজনৈতিক দলের আদর্শের নেতা ছিলেন, কর্মী ছিলেন, সমর্থক ছিলেন, তাদের অধিকার এবং স্বাধীনতা প্রতিনিয়ত বারবার লুণ্ঠন করা হয়েছিল। সুতরাং এই যে গণ অভ্যুত্থান, তার মৌলিক কারণ ছিল পরপর 3টা অনির্বাচিত সরকার। এমন একটি সরকার যারা জনগণের ভোটের কোনো প্রয়োজনীয়তা অনুভব করে নাই। এমন একটি সরকার যেটি গুম, খুন, মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে প্রতিনিয়ত জনগণের উপর নিষ্পেষণ চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে। সুতরাং আমাদের যদি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হয়, সবার আগে যে সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার। সবার আগে যে সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভোটে নির্বাচিত, জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার থাকবে। সেই বিশ্বাস থেকে, সেই আস্থা থেকে সবার আগে কিন্তু সংস্কারের কাজ শুরু করেছে বিএনপি। আজকে অনেকেই হয়তো সংস্কারের কথা বলছেন 5ই আগস্ট শেখ হাসিনা পালনের পর প্রথমবারের মতন, কিন্তু আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, সেই 2016 সালে ভিশন 2030-র মাধ্যমে সর্বপ্রথম সংস্কারের প্রস্তাবনা দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 2022 সালে 27 দফা দিয়েছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। 2023 সালে যে বৃহত্তর জাতীয় ঐক্যের কথা আমরা বলি, সেটি স্থাপনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের সকল গণতন্ত্রকামী দলকে একটা প্ল্যাটফর্মে এনে, যুগপৎ আন্দোলনের শরীক সব রাজনৈতিক দলকে এক জায়গায় এনে 31 দফা প্রণয়ন করেছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সুতরাং সংস্কারের কথা বলি, জাতীয় ঐক্যের কথা বলি, রাষ্ট্র পরিচালনার পরিবর্তনের কথা বলি, প্রত্যেকটা ভিত্তি তো বিএনপির কাজ। আজকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর টার্ম কয়বার হবে, রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার কি ভারসাম্য হবে, প্রশাসনকে আমরা কিভাবে ঢেলে সাজাবো, গণমানুষের কাছে কিভাবে অধিকার ফিরিয়ে দিব, প্রত্যেকটার মৌলিক ভিত্তি আমাদের 31 দফায় রয়েছে। আমরা খুব গর্বের সাথে বলতে পারি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সংস্কারের ধারক এবং বাহক বিএনপি। বাস্তবতা হচ্ছে এটি শুধু বর্তমানে না, বাংলাদেশের ইতিহাসে দেখি সর্বপ্রথম যে সংস্কার ছিল এই বাংলাদেশের জন্য, সেটি কি? সেটি স্বাধীনতা। সেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সবচেয়ে বড় সংস্কার স্বাধীন বাংলাদেশে ছিল সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, গণতন্ত্র শুরু। সেটিও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, যিনি বাকশালের পরে বহুদলীয় গণতন্ত্র শুরু করেছিলেন, যিনি নতজন পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশকে সারা বিশ্বের সাথে সম্পৃক্ত করেছিলেন। আজকে আমাদের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, আমরা সংসদীয় গণতন্ত্র আবারও চালু করতে চাই, সেই সংসদীয় গণতন্ত্র কিন্তু দেশনেত্রী এবং খালেদা জিয়ার সময় বিএনপি সরকারের হাত ধরেই শুরু। যে তত্ত্বাবধায়ক সরকার আমাদের সবার গণ আকাঙ্ক্ষা, সেটিও বিএনপির হাত ধরে শুরু। সুতরাং ঐতিহাসিকভাবে বাংলাদেশের সংস্কারের জনক বিএনপি, বর্তমান বাংলাদেশের সংস্কারের ধারক বিএনপি, এবং ইনশাআল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার বাস্তবায়ন করব। কিন্তু সংস্কার মানে কি শুধু রাষ্ট্র কাঠামো পরিবর্তন করা? তা তো না। সংস্কার মানে আমাদের তৃণমূল পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে যে মানুষটা রয়েছেন তার ভাগ্যের পরিবর্তন করা, তার সমস্যার সমাধান করা। বর্তমান বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল আছেন, অনেক সুশীল সমাজের সদস্য আছেন, কেউ তো তাদের পলিসি বা প্রোগ্রাম নিয়ে আলোচনা করছেন না, যেভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান করছেন। যারা শিক্ষক রয়েছেন তাদের কিভাবে বেতন কাঠামো বাড়ানো যায়, শিক্ষা ব্যবস্থায় কিভাবে বাংলা এবং ইংরেজির বাইরে তৃতীয় ভাষা ইন্ট্রোডিউস করা যায়, কিভাবে আমাদের শিক্ষাকে আরো কর্মমুখী করা যায়, এগুলো নিয়ে তো বিএনপি কাজ করছে। কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে,
কৃষকদের জন্য ফার্মার্স কার্ড দেওয়া যাবে, বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য হেলথ কার্ড ইন্ট্রোডিউস করা যাবে। কিভাবে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ শুরু করব, যারা ফ্রিল্যান্সার রয়েছে তাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করব, বাংলাদেশে পেপ্যাল ইন্ট্রোডিউস করব, বিদেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ বানাবো। এই প্রত্যেকটা বিষয়ে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্ব এবং নির্দেশনায় কাজ করে যাচ্ছে। এটি বিএনপির সাথে অন্য সব রাজনৈতিক দলের পার্থক্য। আমরা শুধু রাষ্ট্রীয় সংস্কারের কথা বলছি না, প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলছি না, আমরা বলছি সেই সংস্কারের কথা যার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর, প্রতিটি পেশার, প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, অর্থনৈতিক ক্ষমতায়ন হবে, রাজনৈতিক ক্ষমতায়ন হবে, প্রতিটি পরিবারের সমৃদ্ধি সুনিশ্চিত হবে ইনশাল্লাহ। সেই বাংলাদেশের লক্ষ্যে আমরা তখনই পৌঁছাতে পারবো যখন জনগণের ভোটে নির্বাচিত একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক সরকার আসবে। যেই সরকার বুঝবে জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা রাখতে হবে, যেই সরকার বুঝবে পাবলিক ম্যান্ডেটের মাধ্যমে জনগণের ক্ষমতা নিশ্চিত করে রাষ্ট্র পরিচালনা করতে হয়। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা সেই গণতান্ত্রিক পথযাত্রায় সবচেয়ে বেশি ত্যাগ সংগ্রামে ভাষ্য রাজনৈতিক দলের কর্মী হিসেবে সেই বাংলাদেশের দিকে এগিয়ে যায়, যেখানে আমাদের নেতার হাতকে শক্তিশালী করার মাধ্যমে 31 দফাকে বাস্তবায়নের মাধ্যমে আমরা আবারও উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিতে ফেরত যাব। আমরা বিএনপি সেই হলমার্ক, সেই ট্রেডমার্ক যেটি বিএনপিকে ডিফাইন করে, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করবো ইনশাল্লাহ।